বিয়ের দিন একটা ভয়ানক ঘটনা ঘটে গেছিল আমাদের ফ্যামিলির মধ্যে। মানে এরকম টাইম যে বিয়ের লগ্ন আর একটু হলে পার হয়ে যাবে আর কি, তো তাড়াহুড়োতে তখন। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জয়িতাসাগর অ্যাগেইন। সবাই তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমরাও কিন্তু মোটামুটি ভালো আছি। সো বড়দের প্রণাম জানিয়ে এবং ছোটদের আমার অনেকটা ভালোবাসা জানিয়ে আজকে আরেকটা সুন্দর ব্লগ আমি স্টার্ট করছি। তো স্টার্ট করার সাথে সাথেই দেখছো যে আমি এখন চা বসিয়ে দিয়েছি, আর এখানে গামলাতে মুড়ি মাখছি। আমাদের বাবার বাড়িতে আর কি সচরাচর কিন্তু চাটা হয় না, চাটা খায় না ওরা, হঠাৎ মঠাৎ আর কি চা খায়। আর শ্বশুর বাড়িতে কিন্তু প্রতিদিনই সকাল বিকেল 2 টাইম চা হয়। তো দেখো এখানে সেই আমি মানে চা আর মুড়ি মাখবো, তার সাথে একটু না আমি গুঁড়া দিয়ে দিলাম, মানে গুঁড়া যেটাকে বলে চ্যাপটা গুঁড়া। তোমরা কারা কারা নাম শুনেছো কমেন্ট করে জানাবে। হ্যাঁ, তো সেই চ্যাপটা গুঁড়োটা দিচ্ছি, মানে যাতে একটু ভালো হয় মাখাটা। আর মুড়ির সাথে যদি একটু গুঁড়া বা চিরা জাতীয় জিনিস দাও না, আরো টেস্টি হয়, মানে মুড়ি মাখাটা আরো টেস্টি হয়ে যায়। সো তোমরা তো জানোই যে মা বাড়িতে নেই, মামার বাড়িতে গেছে, আজকে আসার কথা। তো আজকে আসার কথা, কিন্তু আস্তে আস্তে তো এরকম বিকেল হয়ে যাবে। তো তার জন্যই আমাকেই আর কি দুপুর অবধি যেটা রান্না বান্না আছে সবকিছু আছে, যেটা মানে সেটা আমাকেই করতে হবে। আর তোমরা বলেছো ব্যাকগ্রাউন্ডে কোনো মিউজিক না দিতে, তো মানে খালি খালি কি আমার ভয়েস শুনতে তোমাদের ভালো লাগে না, ব্যাকগ্রাউন্ডে কোনো একটা হালকা মিউজিক থাকবে? তো তোমরা কমেন্ট করে জানাবে। সো এই যে দেখো আমি মুড়ি একদম মাখছি খুব সুন্দর করে, আর মরুচটাকে আমি কিন্তু পুরো হাত দিয়ে থেতো করে নিলাম। তাহলে কি হয় বলতো, সেই কাঁচা লঙ্কার যেটা সেন্টটা পুরো মুড়িতে চলে যায়। আর এমনিতে যদি তুমি কুচি কুচি করে কেটে দাও, তাহলে কেন জানি না আর কি সেই রকম সেন্টটা আসে না। তারপর দেখো এই যে আমি বাসন ধুতে চলে এসেছি, কতগুলো বাসন হয়েছে দেখো, জাস্ট মানে কি বলবো আর। মানে বাবার বাড়ির তুলনায় শ্বশুর বাড়িতেই বাসন কম হয়, আমি দেখলাম যা, বাবার বাড়িতেই বেশি বাসন, মানে বেশি লোকের বেশি বাসন, তো সেটা তোমরা জানোই আর কি। আর আমি আজকে তোমাদের সঙ্গে কিন্তু একটা কথাও শেয়ার করব, তো প্লিজ পুরো ব্লগটা তোমরা দেখো। আর তোমাদের দাদাভাইয়ের সঙ্গে কথা বলা বলতে, তোমরা কিন্তু অনেকেই প্রায় দিনই আমাকে ব্লগে বলো যে দিদিভাই দাদাভাইয়ের সম্বন্ধে বলবে কিছু, আজকে কথা হলো কি হলো না, কি হলো না হলো, তোমরা কিন্তু বলো এইভাবে বলতে আর কি। সো তোমাদের দাদাভাইয়ের সঙ্গে আজকে নিয়ে মনে হয় প্রায় 3 দিন হয়ে গেল, মানে কথা এমনি টুকটাক হয়, কিন্তু ভিডিও কল হচ্ছে না, মানে ওকে আমি সামনাসামনি থেকে দেখতেই পাচ্ছি না। তার জন্য মনটা প্রচন্ড খারাপ, প্রায় দিনই কিন্তু মন খারাপই থাকে, এখন ভালো কিন্তু থাকে না। তো জানি না, একটা কিছু যদি ভালো সংবাদ আসে তাহলেই আমার মনটা ভালো হয়ে যাবে। তো সেটারই আশায় বসে আছি যে একটু কিছু যদি ভালো সংবাদ আসে আমার জীবনে। তো যাই হোক, এখানে দেখো আমি এখন স্নান করে চলে এসেছি, আর এখন আমি সিঁদুর দিব আর কি। তো তোমরা বলেছো অনেকে যে খোপা করে সিঁদুর দিবে, খোপা করেই সিঁদুর দিই, মাঝে মাঝে আবার ভুলে যাই আর কি। আর এই যে কালকে যে সিটাটা পেয়েছি খুঁজে, তো আজকে কিন্তু আমি সেই ওই সিটাটা দিয়ে সিঁদুর দিচ্ছি। খুবই ভালো লাগছে আজকে দিতে, এই যে লম্বা করে। আর এখনো জানো, এখনো আমার সিঁদুর দেওয়াটা ঠিক হতে পারলো না, মানে টেরা বেঁকা বা বেশি পড়ে যায় বা বেশি এরকম হয়, তো ওরকমটা না আমার হয়েই যায়। আর সত্যি কথা বলতে কি বলতো, আমার না সিঁদুর পরতে অনেকটাই ভালো লাগে, মানে অল্প সিঁদুর আর দিতে ভালো লাগে না, একটু বেশি বেশি করে সিঁদুর দিতে ভালো লাগে। কিন্তু সবাই নাকি বলে যে চুল উঠে যায় বেশি সিঁদুর দিলে, যেই জায়গায় সিঁদুরটা থাকে বুঝছো, তো সেখানে নাকি সব চুল উঠে যায়, এরকমটা বলে আর কি। তবু কিন্তু দেখবে আমি মোটামুটি একটু সিঁদুরটা বেশি দেওয়াই পছন্দ করি। কোথাও গেলে সম্ভবত আমি বেশি করে সিঁদুর দিয়ে যাই, কারণ যখন তুমি শাড়িটা পরবে না, তখন সিঁদুরটা যদি তোমার মাথা ভর্তি থাকে তাহলেই কিন্তু তোমাকে দেখতে সুন্দর লাগে। আর শাখা সিঁদুরই কিন্তু একটা মেয়ের আর কি সৌন্দর্যের কিন্তু সব থেকে বড় রহস্য। তুমি দেখতে যতই খারাপ হও না কেন, বা তুমি একটা শাড়ি বা একটা জামা তুমি যতই একটু খারাপ পরো না কেন, কিন্তু খারাপ বলতে আর কি মানে পুরানা আর কি পরো না কেন, কিন্তু তুমি যদি শাখা সিঁদুরটা একদম সুন্দরভাবে পরো, তাহলেই দেখবে তোমাকে অনেকটা ভালো লাগে। এটা কিন্তু মানে আমার মন্তব্য, আর আমি কিন্তু ছোটবেলা থেকে এই শাখা সিঁদুরটা খুবই পছন্দ করি। আর আমাদের কি বলতো, আমাদের নিয়ম বাঙালিদের 1 বছর না হলে কিন্তু আমরা কিন্তু এই শাখা খুলতে পারবো না। আর 1 বছর কেন, আমি তো কোনোদিনও খুলবো না, সেটা মানে আগের থেকে আমার খুবই পছন্দের এই জিনিস। আর মানে অমঙ্গল একটা, তোমার শাখা খোলা মানে 1 বছর আগে একটা শাখা খোলা মানে অমঙ্গল। আর মানে শাখা পলা পরেও স্টাইল মারা যায়, যেটা আমার আর কি মনে হয়। তো যাই হোক, এটা দিদিভাই একটা মানে এই কথাটা বললাম কারণ একজন আমাকে কমেন্ট করেছিল একদিন, তো সে বলেছিল আর কি যে দিদিভাই বিয়ের তো 1 বছর শাখা পলা খোলা যায় না, তো তুমি কি শাখাটা খুলতে পারবে, এরকম আর কি সে কমেন্টটা করেছিল। তো তখন আমার রিপ্লাই দেওয়া হয়নি বলে আজকে দিয়ে দিলাম। তোমরা কারা কারা আমার সাথে একমত কমেন্ট করে জানাবে।
তো যাই হোক, তারপরে দেখো এখানে চলে এসেছি রান্না আর কি, রান্না করতে। সেই ডিমের ঝোল করলাম আর পাঁপড় ভাজা করলাম। আর মা বাড়িতে না থাকলে কিন্তু আমি শর্টকাট বাবাকে বলি মাছ আনতে, না হলে মাংস আনতে, না হলে ডিম, এই 3টা জিনিসই আমি রান্না করি। তো চলো আমার এখন কথাগুলো শুনে নাও। অনেকদিন পর দেখো আজকে আমি ছাদে, তো প্রায় আধা ঘন্টা কিন্তু আমি আগে এসেছি। তো এই যে চাদর নিয়ে এসেছিলাম, যখন নিচ থেকে এসেছি তখন প্রচন্ড ঠান্ডা আর কি লাগছিল। তো তারপরে যখন এখানে এলাম, চুলটা শুকালাম, দেখি ছাদে মোটামুটি ভালোই রোদ আর কি পাওয়া যায়। তো চুলটা শুকালাম, আর তখন মনে মনে আমি একটা জিনিস ভাবছিলাম। বিয়ের দিন একটা ভয়ানক ঘটনা ঘটে গেছিল আমাদের ফ্যামিলির মধ্যে বা ফ্যামিলিতে আর কি। তো সেটাই আর কি তোমাদের সঙ্গে ভাবলাম যে চলো শেয়ার করি। এতদিনও শেয়ার করা হয়নি, ভাবছিলাম যে একদিন আমি শেয়ার করে দিব, কিন্তু মাঝখানে অনেকটা দিন চলে যায়, অনেকটা টাইম চলে যায়, অনেক রকম সময় চলে যায়, তো সেটা আর শেয়ার করাই হয়নি। তো আজকে মনে মনে বসে বসে আমি ভাবছিলাম মনে মনে যে জিনিসটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। কি হয়েছিল বলো তো? বিয়ের দিন, বিয়ের রাতের কথা বলছি আমি, যখন তোমাদের দাদাভাই এলো আর কি, ওকে বরণ ঠরণ করে যখন ভিতরে নিয়ে আসা হলো, তারপরে নিয়ে আসার পরে তো আমাকে যথারীতি বের করলো আর কি, যেটা বাঙালিদের বিয়ের আর কি রিচুয়াল হয়। তো বের করলো যথারীতি। বের করার পর যখন আমার বাবা সম্প্রদান করবে আর কি, তো সম্প্রদান করার সময় কিন্তু সবাই জানো যে যার যার যেরকম সামর্থ্য আর কি, তোমরা যদি ছেলেকে সোনার চেন দিতে পারো, বা হাতের সোনার ব্রেসলেট দিতে পারো, কিন্তু মাস্ট যেটা লাগবে সেটা হচ্ছে সোনার আংটি। সোনার আংটিটা মাস্ট তোমার ছেলেকে, আমার মনে হয় আর কি, যতদূর জানি। তো প্রত্যেকজনই আর কি 3 আনা হোক, 4 আনা হোক, 5 আনা হোক বা 8 আনা হোক, যার যেরকম সামর্থ্য, তো সেরকম সামর্থ্য দিয়ে তাদের জামাইকে সেই সোনার আংটি দিয়ে যখন হচ্ছে সম্প্রদান করে, তখন সেই সোনার আংটি দিয়ে বরণ করে, বা সম্প্রদানে হচ্ছে মেয়েকে তারপরে তোমার থালা বাটি গ্লাস ঘড়া আর ওই সোনার আংটিটা দিয়ে অর্পণ করে আর কি ছেলেকে, যেটা আর কি জানি আমরা, ছোটবেলা থেকে দেখে আসছি। তো সম্প্রদান টাইম চলে এসেছে, বাবাও তো সম্প্রদান করার জন্য বসে গেছে। এখন সবকিছু জিনিস আছে, সোনার আংটি নেই। চেনটা তো জানোই তোমরা, চেনটা আগে দিয়েছিলাম, আর যেটা আংটিটা দিব সেটা হচ্ছে আমরা মেয়েকে যখন দিবে, দান করবে, তখন সেই আংটিটা দিব। তো সেই রকম সোনাদানা মোটামুটি সব আমার কাছে ছিল। আমার সোনাদানা তো সবকিছু আমি পরে নিয়েছি। এখন নেওয়ার ফলে নেওয়ার পর আমি তো বসেছি আসনে, তারপর ওখান থেকে ওখানে বসেছি। আমার কাছে না আর মাও সোনার আংটি চায়নি, বা কেউ চায়নি, বা আমারও দেওয়ার মনই ছিল না যে সোনার আংটিটা দিতে হবে বা কিছু আর কি। তো যখন তোমার সম্প্রদান হয়, তখন ব্রাহ্মণ চেয়েছিল সোনার আংটি, হ্যাঁ চেয়েছিল। তখন এরকম টাইম যে বিয়ের লগ্ন আর একটু হলে পার হয়ে যাবে আর কি। তো তাড়াহুড়োতে তখন ব্রাহ্মণ বলল, থাক সোনার আংটিটা, যেহেতু তোমরা মালা দিয়েছো, আগে সোনার জিনিস একটা দিয়েছো, আর এদিকে থালা বাটি গ্লাস সবকিছুই দিচ্ছ, তো আংটিটা না হয় পরে দিও আর কি, কোথায় আছে পরে খুঁজে আর কি দিও। তো সেই রকমই বিয়ে ঠিয়ে হয়ে গেল, সবকিছু কুশল মঙ্গল। আর তারপরে হচ্ছে যখন ঘরে নিয়ে যায়, বিয়ের পরে ঘরে নিয়ে যায়, ঘরে নিয়ে যাওয়ার সাথ মা এসে বলে আংটি কোথায়। কারণ দেখো, আমরা হচ্ছে মধ্যবিত্ত ঘরের লোক কি হয় বলতো, একটা জিনিস হারিয়ে গেলে না, বা একটা জিনিস তোমার ভেঙে গেলে বা হারিয়ে গেলে, সেটা কিন্তু বানার ক্ষমতা থাকলেও কিন্তু তাড়াতাড়ি সেই জিনিসটা তোমরা বানাতে পারবে না। এরকম না যে আমরা খুব বড় লোক, একটা জিনিস হারিয়ে গেছে, আরেকটা জিনিস সঙ্গে সঙ্গে সেটা আমরা বানাতে পারবো বা দিতে পারবো, সেটা না। তো অত প্রায় একদম পুরো হার্ডি করে তোমার এস দিয়ে আর কি আংটিটা বানানো ছিল। অনেক আর কি দাম পড়েছে সোনার, যে এখন দাম। তো মা তো এসে বলছে আংটিটা কোথায়, আংটিটা দে। এখন আমার তখন মাথা ঘুরে গেল যে আংটি তো আমার কাছে নেই, আমি তো মনে হয় তোমাকে দিয়েছি আংটি। তো এইভাবে করতে করতে প্রায় 1 ঘন্টা টাইম চলে গেল, খাওয়া নেই দাওয়া নেই। তখন রাত্রি বাজে প্রায় 3টের মতন, প্রায় 1:30-2টার দিকে বিয়ে শেষ হয়ে গেছে। আর এরকম 1 ঘন্টা এরকম করতে আমাদের টাইম চলে গেছে। তারপর ঘরে গেলাম, বাইরে তো লোকজন, আত্মীয় স্বজন, ছেলের বাড়ির মেয়ের বাড়ির ভর্তি। এখন জোরে কিছু কথা বলতে পারছি না, বা আস্তে কিছু কথা বলতে পারছি না, বা বিয়ের পর আর 1 ঘন্টা পর শ্বশুর বাড়ি চলে যাব, সেটার ফিলিংসও আমি শেয়ার করতে পারছিলাম না। এতটা যে আমার খারাপ লাগছিল যে বলে বোঝাতে পারবো না তোমাদের আমি।
তো তারপরে ঘরে গিয়ে সব একদম তছ নছ, পিসিরা, কাকিমারা, আমি, মা সবাই মিলে একদম ঘর তছ নছ, আংটি কোথায় নেই নেই নেই, মানে কি বলবো আর, ওখানে আমি কান্না করবো না হাসবো, মানে বলার মতন ভাষা নেই। তারপর পিসি বললো, মনে হয় পিসি বলেছে যে যা ভাত টাত খা, তারপর ভাত টাত খাওয়া দাওয়ার পর আস্তে ধীরে সুস্থে ভাবিস। তারপরে তোমাদের দাদাভাই আমি নিরামিষ খাওয়া দাওয়া ছিল আমাদের, পরের দিন তো ওখানে মনসা পুজো ছিল। তারপরে মোটামুটি ভাতও তো খেতে একদমই ইচ্ছে করছিল না, তো কোনো রকম ভাত টাত খেয়ে বসেছি একটু, যে না আমি আগে ভাববো। তারপর ভাবার পরে চট করে মনে পড়লো যে আমি ওই জায়গায় রেখেছি, মানে এমন জায়গায় রেখেছি যেটা মানে কি বলি আর, কেউ জানতে পারবে না, কেউ কিছু না, মানে আমি ভুলে গেছি যে ওই জায়গায় আমি রেখেছি। তারপরে গিয়ে ওখান থেকে আংটিটা নিলাম, নেওয়ার পরে মাকে দিলাম। তারপরে মা আবার মার জামাইকে আংটিটা পরে দিল। মানে এরকম সিচুয়েশন হয়েছে একটা বিয়ে বাড়িতে। 3-4 ঘন্টা যে কিরকম মানে সময় গেছে সেটা মানে আমরা মেয়ের বাড়ির লোকই জানি, ছেলের বাড়ির লোকেরা হয়তো এখনো অবধি জানে না। এই যে এই ভিডিওটা যদি দেখে তখনই বুঝতে পারবে যে আমাদের এরকম ঘটনাও হয়েছিল বিয়ের দিন। তোমাদের বিয়েও মানে তোমাদের কারো বিয়েতেও কি এরকম কাহিনী হয়েছে? যদি হয়ে থাকে প্লিজ শেয়ার করো। এত খারাপ অভিজ্ঞতা মানে আমি কোনোদিনও ভাবতে পারিনি যে এরকমটা হবে। কিসের কি, বিয়ের পর 2টা রিলস বানাবো, ফটো উঠবো, ফটোশুট করবো, পুরো একদম সেই তোমাদের দাদা ভাইয়ের সাথে একটু মস্তি করবো, বলতে আর কি নাচ গান, অনেক গানও ছিল আমাদের তোলা বিয়ের পরে। সেই গানগুলো মানে সেই নাচগুলো আমরা নাচতে পারিনি। সত্যি কথা বলতে বিয়ের 1 মাস আগের থেকে আমরা অনেক গান প্র্যাকটিস করেছি, পুরো আমার মানে বোনেরা তো মানে কি বলি আর অনেকটা প্র্যাকটিস করেছে। তো তারপরে কোনো নাচই করা হয়নি। আমার আর ওর একটা নাচ ছিল যে তুলে নিয়ে যাব যখন ভালোবেসেছি, তো সেই নাচটা আমাদের আর করা হয়নি। এই কারণের জন্যই তোমরা অনেক রকমের আরো ভিডিও দেখতে পারোনি। তো যাই হোক, মনে মনে ভাবলাম যে এই জিনিসটা তোমাদের সঙ্গে শেয়ার করি, আর আজকে শেয়ার করলাম, অনেকেই জানতে পারবে। তো চলো নিচে যাই, পরে তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে। কিছুক্ষণ পরে আমি আবার ছাদে চলে এলাম, আর একটা নিচ থেকে দড়িও নিয়ে এলাম, কারণ আমি এখন এখানে রশি বাঁধবো। একটু হলেও তো ছাদ আছে আমাদের, তাই না বলো? তো ছাদের মধ্যে জামাটা শুকালে আমার মনে হয় নিচের থেকে তাড়াতাড়ি আর কি ছাদের মধ্যে জামাটা শুকাবে। তার জন্যই ভাবলাম চলো একটা দড়ি নিয়ে আসি, আসার পরে একটা হালকাভাবে বেঁধে দেই আর কি টুকিটাকি জামা শুকানোর জন্য। আর সন্ধ্যা টাইমে আমাদের তো জানোই এখন প্রত্যেকটা দিন এগুলোই হবে, আর তোমাদের কিছু যদি ক্লিপ না শেয়ার করি তাহলে আমারও ভালো লাগে না। আর এখানে দেখো আজকেও প্রায় 3-4 দল বেরিয়েছে। আর এই যে আমার যেটা প্রত্যেক দিন সন্ধ্যার সময় যেটা ডিউটি থাকে, চা করা, কোনোদিন লাল চা, কোনোদিনও দুধ চা, তারপরে চিরামুড়ি মাখা আর কি, তারপরে কোনোদিনও ভাত করে ওদেরকে খাওয়ানো। তো আজকে ভাতের ডিউটিটা আমার ছিল না, মা চৌকার মধ্যে ভাত করছিল, আর আমি এইদিকে দেখো গ্যাসের মধ্যে কি করছি বলো তো, পরোটা ভাজছি। তো অনেক কদিন থেকে আমার রুটি বা আটা জাতীয় জিনিস খাওয়া হচ্ছে না, ভাত আমার আর ভালো লাগছে না। তো তার জন্য ভাবলাম চলো, অনেক দিন থেকে না ওই পরোটার ভিতরে চিনি দিয়ে সেই পরোটার আর হচ্ছে আলু ভাজা, আগে মা এভাবে টিফিন করে দিত, তো সেইটা যেন খুব মিস করছিলাম, তো সেটাই ভেজে নিলাম আর কি। আর একটা পরোটা আমার পোড়াও লেগে গেল, এই যে দেখতেই পাচ্ছ তোমরা। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা আমি এই পর্যন্ত করলাম, কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর প্লিজ তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো নেক্সট ভিডিও দেখার জন্য।